সুপ্রিয় দর্শক, আমরা হচ্ছে বাংলা ভাষার নিয়মিত আয়োজন সংবাদ মাধ্যমের শীর্ষ সংবাদগুলো নিয়ে পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছে আমি রিশান নাসরুল্লাহ। আর আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন হাসান হাফিজ, সভাপতি জাতীয় প্রেস ক্লাব, সম্পাদক দৈনিক কালের কণ্ঠ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করবো, তবে আলোচনা শুরু করার আগে পত্রিকার উল্লেখযোগ্য সংবাদগুলো একটু দেখে নেই। জি। দৈনিক প্রথম আলো, কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের 20 অধ্যাদেশ, 56 জেলায় হাম ছড়িয়েছে, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আমার দেশ, বিচারপতি নিয়োগের ক্ষমতা ফের যাচ্ছে সরকারের হাতে। রান্নায় সিলিন্ডার গ্যাসের দাম 1 লাফে বাড়ল 387 টাকা। দৈনিক ইত্তেফাক, গণভোট গুম প্রতিরোধ সহ 16 অধ্যাদেশ এখন পাশ হচ্ছে না। অফিস চলবে 9টা থেকে বিকাল 4টা, মার্কেট বন্ধ সন্ধ্যা 6টায়। দৈনিক সমকাল, গণভোট বিচার বিভাগ সংস্কার, গুম প্রতিরোধ অধ্যাদেশ বাদ, ক্ষমতা বৃদ্ধির অধ্যাদেশ আইন হচ্ছে, জবাবদিহি বৃদ্ধিরগুলো বাদ যাচ্ছে। যুগান্তর, সংবিধান সংস্কার পরিষদ ইস্যু, সংসদের উত্তাপ রাজপথে, জ্বালানি সাশ্রয়, অফিস 9টা 4টা। মানব জমিন, অন্তর্বর্তী জমানাত 2 জাহাজেই খেয়ে নিল $10 মিলিয়ন। সংসদে বিরোধী দলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর পাল্টাপাল্টি। কালের কণ্ঠ, জ্বালানি দুর্ভোগের মূলে মজুতদারি, তামাদি হচ্ছে গণভোট সহ 16 অধ্যাদেশ। কালবেলা, টিকায় খেয়ালিপনা ইউনূস সরকারের, জানুয়ারিতে হামের সতর্কবার্তা এলেও আমলে নেওয়া হয়নি। সংবিধান সংশোধন ও সংস্কার নিয়ে উত্তেজনা ঘরে বাইরে। ইনকিলাব, জনপ্রত্যাশার বদলে সংস্কারমূলক অধ্যাদেশের ঘুরপাক জামায়াতের, উপেক্ষিত জাতীয় সংকট। গণভোট গুম প্রতিরোধ সহ 16টি অধ্যাদেশ বাতিল। বাংলাদেশ প্রতিদিন, তামাদি হচ্ছে গণভোট সহ 16 অধ্যাদেশ, সংসদে বিরোধী দলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর পাল্টাপাল্টি। যেখানেই প্রতারণা সেখানেই ইউনূস সরকার। দেশ রূপান্তর, মশা মরে না সংকটকালে তবু ডিজেলের অপচয়, গণভোট গুম প্রতিরোধ সহ 20 অধ্যাদেশের না। নয়া দিগন্ত, ইরান ইসরায়েল যুদ্ধের আড়ালে কি নতুন বৈশ্বিক কৌশল, নোট অফ ডিসেন্ট বিরোধী দলের এমপিদের অন্তর্বর্তী সরকারের জারি 16টি অধ্যাদেশ বাতিলের সুপারিশ। বণিক বার্তা, গণভোট সহ 16টি এখনই আইনে রূপ না দেওয়ার সুপারিশ। বিদ্যুৎ সাশ্রয়ে 9টা 4টা অফিস, সন্ধ্যা 6টায় দোকানপাট বন্ধ। ডেইলি স্টার, কি রিফর্ম অর্ডিন্যান্স লেফট টু এক্সপায়ার, অফিস আওয়ার্স নাও 9 to 4, shops to close by 6. New Age, JS body for reappeal for 4 orders, further scrutiny of 16 others. Government cuts office banking hours by 1 hour. Daily Observer, fuel crunch hits ride sharing drivers hard. মোটা দাগে এই ছিল আজকের দৈনিক পত্রিকাগুলো, এবং দেখা যাচ্ছে যে সংসদে যে বিতর্ক সেটি নিয়েই মূলত সব পত্রিকার হেডলাইন। সেই সংস্কার নিয়ে দীর্ঘ সময় পার করা হলো, ঐক্যমত কমিশনে আলোচনা করলো রাজনৈতিক দলগুলো, সেই সংস্কার নিয়ে এখন সংসদেও তারা আবার আলোচনা করছে। এবং 16টি অধ্যাদেশ, তার মধ্যে যেটি রয়েছে যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সহ দুদক, সেগুলো নিয়েই বেশি আলোচনা হচ্ছে। এবং রাজপথেও আন্দোলনের হুমকি দিয়েছে বিরোধী দল। কোন দিকে যাচ্ছে আমরা? সংসদে তো বিতর্ক হবে, এটাই স্বাভাবিক, তাই না? সেভাবে এটাই দীর্ঘদিন ঐক্যমত কমিশনেও আলোচনা হয়েছে। তবে আমরা চাইবো যে সেটা যেন একটা সহনশীল মাত্রায় থাকে এবং যৌক্তিক থাকে, এবং পারস্পরিক শ্রদ্ধাশীলতার জায়গাটা যেন নষ্ট না হয়। পারস্পরিক আস্থা শ্রদ্ধার জায়গাটা থাকলেই তাহলেই গণতন্ত্রটা বিকশিত হবে। বিতর্ক থাকবে, ভিন্নমত থাকবে, অবশ্যই থাকবে, কিন্তু এখনই কি এটা রাজপথে যাওয়ার মতো এই কয়েকদিনের সংসদের, সেটাও একটা প্রশ্ন বটে, তাই না? একটু সময় তো দিতে হবে। এটা সরকার তো বলছে যে এরকম আমরা মানে সংবিধান সংস্কার নিয়ে আমরা কমিটি গঠন করব। সব কিছুতে একটা পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে। একটা অন্তর্বর্তী সরকার তো একটা কি বলবো, একটা ঠেকা দেওয়ার মতো অবস্থা ছিল, কিন্তু তারা অনেকখানি সময় নিয়েছে, 18 মাস লাগিয়েছে একটা নির্বাচন করার জন্য। কিন্তু অতীতে আমরা 3-3বার দেখেছি যে নির্ধারিত সময়ে নির্বাচন হয়েছে। তো এখন যতই বলুক যে একটা পরিস্থিতি অন্যরকম ছিল, এখন মাঝখানে এই সরকারের এসে একটা বৈশ্বিক একটা সংকটের মধ্যে পড়েছে, যা জ্বালানি সংকট, যেটা ভয়ঙ্কর একটা
তীব্রতম রূপ নিচ্ছে দিনকে দিন, এবং ভবিষ্যৎ অন্ধকার আমাদের না শুধু সমগ্র পৃথিবীর একটা উন্মত্ত যেই সাম্রাজ্যবাদী তৎপরতা আমেরিকার এবং ইসরায়েলের এবং মধ্যপ্রাচ্যে যে রক্ত ঝরছে, সেটা অনেক দিন ধরেই ঝরছে প্যালেস্টাইনে, এখন এটা বিস্তৃত হয়েছে। আমরা চাইব যে বিশ্ববিবেক জেগে উঠবে এবং একটা সুস্থির অবস্থার মধ্যে একটা বিশ্ব ব্যবস্থা ফিরে আসবে। বাংলাদেশেও সেটার ঘাত প্রতিঘাত কিন্তু প্রত্যক্ষভাবে পড়ছে। আপনারা দেখছেন প্রত্যেক দিন জ্বালানির জন্যে কিন্তু সারি দীর্ঘতর হচ্ছে, সেটাও খুবই দুঃখজনক এবং একটা অব্যবস্থাপনা আছে, এটাও সত্য স্বীকার করতে হবে। সরকারের চেষ্টাও আছে, কিন্তু আবার এর মধ্যে ব্যবস্থাপনার মধ্যে গলদও রয়েছে। আশা করি নতুন সরকার এইগুলো ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে একটা এমন ব্যবস্থা করবে যেটা সবার জন্য সহনীয় হবে। আর রাজপথ উত্তপ্ত করার মতো এখনো সময় হয়েছে বলে অনেকে মনে করেন না। হাফিজ ভাই, যেটি হচ্ছে কালকেই তো সমাবেশ করবে, তাই না? কাল সমাবেশ করবে শনিবার। তো তারা বলেছে যে আন্দোলন করে এটা আদায় করবে। তো আমরা মানুষ কিন্তু ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে, মেজরিটি তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তাদের তো সেই অধিকারটা আছে এটাকে পর্যালোচনা করার, বিশ্লেষণ করার, বিচার বিশ্লেষণ করার, যেটা দেশের জন্য ভালো হবে, মঙ্গল হবে, গণতন্ত্রের জন্য অনুকূল হবে, সেটাই আশা করি তারা সেখানে ছাড় দিয়ে হলেও কিন্তু একটা সমঝোতার মধ্যে পৌঁছাবে, সেটাই সাধারণ মানুষ প্রত্যাশা করে। কিন্তু বিএনপিকে যেরকম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হিসেবে গণভোটের বিষয়টি করে, সেটিও তো বাতিল হয়ে যাচ্ছে। তাহলে গণভোটের প্রয়োজন ছিল কি, আর কেনই বা তখন এই রাজনৈতিক দলগুলো গণভোটের পক্ষে ক্যাম্পেইন করেছিল? কথা যে অন্তর্বর্তী সরকার কিন্তু জুলাই সনদের মধ্যে বিএনপির অগোচরে কিন্তু সেখানে কিন্তু শর্ত জুড়ে দিয়েছে, এটাও তো সত্য কথা, সেটা তো করতে পারে না, এটা নৈতিকভাবে একটা স্খলন্ত বটে। অন্তর্বর্তী সরকারের সব কিছুই যে তারা যে ফেরেস্তা ছিল এটা তো মনে করার কোনো কারণ নাই। তাদের ভুল ত্রুটি সেগুলিও বিচার্য, তারা যদি অন্যায় করে থাকে জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে, সেটাও সাধারণ মানুষের জন্য কতখানি অনুকূল ছিল সেগুলো আমরা বিচার বিশ্লেষণ করে দেখব, নিশ্চয়ই সরকার দেখবে। গণভোটের যৌক্তিকতা নিয়ে আগেও কিন্তু প্রশ্নটা ছিল যে আমরা কেন নির্বাচিত জনপ্রতিনিধিদের উপরে আস্থাটা আমরা কেন রাখবো না। এখন সংস্কার বলতে একটা সাধারণ নিরক্ষর মানুষ প্রত্যন্ত অঞ্চলের গ্রাম যে মার্কা ছাড়া কিছু বোঝে না, নির্বাচন মানে হলো তার কাছে মার্কা। তো সেখানে তাকে কি আমরা বোঝাতে পেরেছি? জুলাই এর চেতনা কি তার মধ্যে আমরা সঞ্চালিত করতে পেরেছি? আমাদের সেই কি সময়টা ছিল? রাজনৈতিক দলগুলি কি সেইভাবে মানুষের কাছে ডোর টু ডোর গিয়ে বুঝাতে পেরেছে জুলাই চেতনাটা কি আসলে? তো ফলে এর মধ্যে কিন্তু গলদ রয়ে গেছে আসলে। তো এখন আশা করব যে একটা যৌক্তিক একটা সমাধানে পৌঁছাবে, যেখানে ছাড় দিয়ে হলেও একটা বিরোধী দলকে আস্থায় নিয়ে তাদেরকে যথাযথ সম্মান দিয়ে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা একটা বিপজ্জনক দিকও আছে, কিন্তু তারা কিন্তু স্বৈরাচারী হয়ে উঠতে পারে, এটা অতীতের ইতিহাসে দেখা গেছে, দেশে দেশে দেখা গেছে, বাংলাদেশেও দেখা গেছে। আমরা আশা করব যে এই সরকার যেহেতু একটা গুণগত পরিবর্তনের প্রত্যাশা লালন করে এবং বাস্তবায়নের জন্য তারা অঙ্গীকারবদ্ধ, সাধারণ মানুষ যেটা চায় বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ এবং সত্যিকারের কিন্তু মুক্ত চিন্তার একটা বাংলাদেশ, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় লালিত একটা বাংলাদেশ যেটা চাই আমরা, স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে আমাদের প্রতিবেশীর সঙ্গে সৎ প্রতিবেশী সুলভ একটা সম্পর্ক স্থাপন, এগুলি বড় বড় চ্যালেঞ্জ আছে। কিন্তু তার মধ্যে আবার এটা যোগ হয়েছে গোদের উপর বিস্ফোরার মতো কিন্তু এই যে বৈশ্বিক পরিস্থিতি। আমি এটা আলোচনা করবো, কিন্তু সংবিধানে একটু যদি করি যে আমরা গেল 3 মেয়াদের যদি শাসনামূল আমরা একটু বিবেচনা করি, সেখানে এই সংবিধান কিংবা আদালতে নানানভাবে ব্যবহার করা হয়েছে রাজনীতিকে বিপর্যস্ত করার জন্য, ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য। আসলে আমরা সেই সংবিধানে আবার সেই জায়গাটাই আমরা আসলে ঘুরপাক খাচ্ছি কিনা এখনো। সেই জন্য তো একটা থরো রিভিউটা প্রয়োজন, সংবিধানটাকে পর্যালোচনাটা করা দরকার। সেটার ম্যান্ডেটটা কিন্তু এই সরকারের আছে। জনপ্রতিনিধি এবং তারা একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে এসছে, প্রশ্নবিদ্ধ ছিল না যে নির্বাচন। অতীতের 3টা নির্বাচন ছিল প্রশাসনমূলক এবং আমাদের মর্যাদাকে, আমাদের নাগরিক অধিকার ক্ষুণ্ণ করেছে, মৌলিক মানবাধিকার ক্ষুণ্ণ করেছে এবং একটা কুৎসিত কদর্য বিভৎস একটা স্বৈরাচারের মধ্যে দিয়ে মানুষ এই রক্তের মধ্য দিয়ে কিন্তু এই পরিবর্তনটা সাধিত করেছে। তো আমরা চাইব যে সে পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং যে চেতনা, সেটার থেকে সরকার সেটার প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং সেটাকে বাস্তবায়ন করবে এবং বিরোধী দলকে আস্থায় নিয়ে তারাও কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে
নির্বাচিত হয়েছে, আমরা সেই প্রত্যাশাটাই করব মোটা দাগে। এটাই সাধারণ মানুষ আশা করে। আমরা অশান্তি চাই না, আমরা রাজপথে বিশৃঙ্খলা চাই না। আমাদের অনেক ক্ষতি ইতিমধ্যে হয়ে গেছে এবং অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে আমরা আছি এবং ভবিষ্যতে সংকট আরও ঘনীভূত হবে। ফলে আমরা যেন একটু সহিষ্ণুতা এবং সংযমের পরিচয় দিই, এটাই মানুষ প্রত্যাশা করে। একটা যদি দেখা যায় যে অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশের মধ্যে যে 16টিকে যাচাই বাছাইয়ের জন্য আবার ফেরত পাঠানো, সেটির মধ্যে বিচারক নিয়োগ রয়েছে, দুদকের বিষয়টি রয়েছে, মানবাধিকার কমিশন রয়েছে এবং গুম প্রতিরোধ, অর্থাৎ যেই গুমে বিরোধী রাজনৈতিক দলগুলো সবচেয়ে বেশি অত্যাচার, সেটিকেও আসলে ফেরত পাঠানো হয়েছে। এটি আসলে আরও পর্যালোচনার সুযোগ আছে কিনা, বা আসলেই এদিকে বিএনপির যে 31 দফা সেটির সাথে আসলে সাংঘর্ষিক কিনা এই সিদ্ধান্তগুলো? বিএনপি তো 31 দফার মধ্যে সংস্কারের কথা অনেক আগেই বলেছে। বিএনপি কিন্তু শেষ পর্যন্ত তাদের ওইটাই করবে, মানে এই যতই বলেন কিংবা তাদের তো সেই ম্যান্ডেটটা আছে, তারা সেটা বলেছ। তা আমরা সেটার জন্য একটু অপেক্ষা করি। এত আগামী আমরা অস্থির হয়ে কেন যাচ্ছি, তাই না? একটু সময় তাদেরকে তো দিতে হবে। এই সরকারের বয়স তো 2 মাসও হয় নাই। ফলে এখনই তাদেরকে মানে এইরকম ব্যতিব্যস্ত করে তোলার তো কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। তারপরে বিশ্ব পরিস্থিতির যেই প্রতিঘাতটা আমাদের এখানে এসে পড়ছে, সেটা কিন্তু সম্মিলিতভাবে মোকাবেলা করা দরকার। একটা এমন রাস্তা বার করা দরকার মানুষের কষ্ট যেন কম হয়। হবেই, কষ্ট হবেই, সারা পৃথিবীব্যাপী প্রত্যেকটা মানুষ কিন্তু আক্রান্ত, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে। সেই অবস্থার মধ্যে কিন্তু আমাদের আরও ধৈর্যের, আরও সংযমের, সহিষ্ণুতার এবং পারস্পরিক আস্থার, শ্রদ্ধাশীলতার পরিচয়টা দিতে হবে। সেটাই কিন্তু আমরা রাজনীতিকদের কাছ থেকে আশা করি। সংসদে যেহেতু আলোচনার সুযোগ রয়েছে, বিরোধী রাজনৈতিক দলের সেই সময় আসলে মাঠে আন্দোলন দেওয়ার প্রয়োজন ছিল কিনা? কারণ যেহেতু দেশ একটি জরুরি পরিস্থিতির মধ্যেই রয়েছে বলা যায় অর্থনৈতিক। সেটা তো আমি ইতিমধ্যেই বলেছি যে এখনো সেই সময়টা হয়েছে বলে মনে হয় না। তো আন্দোলনটা ভিতরে করুক না, বিধিবদ্ধ সিস্টেম যেটা আছে, সংসদীয় কার্যপ্রণালী বিধি, সেটাকে মেনে একটা গণতান্ত্রিক যেই সংস্কৃতি চর্চা, সেটা তারা করুক। এখন রাজপথ এখন উত্তপ্ত করার মতো অবস্থা এখনই হয়েছে বলে আমার মনে হয় না। সরকারকে আমরা তো একটু সময় দেব, তারা কি করে সেটা আমরা দেখব, পর্যালোচনা করব, বিচার বিশ্লেষণ করব। আর জবাবদিহিতার সংস্কৃতি তো প্রতিষ্ঠিত হয়েছে, এখন তো তাদের ভোটের জন্য মানুষের কাছে আসতে হবে। যদি অন্যায় করে এবং স্বৈরাচারী হয়ে ওঠে, স্বজনপ্রীতি করে, সম্পদ পাচার করে, আগের যেই রাজনীতি যে দুর্বৃত্তায়ন হয়েছিল, সেটার থেকে যদি তারা নিজেকে মুক্ত করতে না পারে নির্বাচিত গণপ্রতিনিধিরা, তাহলে ভবিষ্যতে তারা মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হবে, পরিষ্কার কথা। কারণ ভোটাধিকারের ব্যাপারটা তো যেখানে নিশ্চিত হয়েছে, সেখানে কিন্তু আপনি যে আপনার বিরুদ্ধে কাজ করবে তার প্রতি আপনি সমর্থন তো দেবেন না, কোনোভাবেই দেবেন না। ফলে এই একটা জবাবদিহিতা কিন্তু অটোমেটিক হয়েছে, কিন্তু 5 বছর একটা লম্বা সময়। আমরা চাইবো যে মাঝখানে অন্তত 1-2 বছর পরে যে যেন পর্যালোচনা করা হয়। সরকার 180 দিনের কর্মসূচি নিয়েছে, এর মধ্যে আশা করি পারফরমেন্সগুলি বিবেচনা হবে, কে কীভাবে কাজ করছেন সেগুলি নিশ্চয়ই মনিটরড হচ্ছে। সরকার সেটা দেখছে, পর্যালোচনা করছে, বিশ্লেষণ করছে। তখন আমরা অপেক্ষা করি, একটুখানি অপেক্ষা করি, দেখি সরকার কি করছে, তাই না? আমাদেরকে সহায়তা করতে হবে, যেহেতু আমাদেরই সরকার, আমরাই নির্বাচন করে তাদেরকে ক্ষমতায় দিয়েছি। ফলে তাদেরকে সেই কাজটা করতে দিতে হবে। এখনই তাদের ব্যতিব্যস্ত করার মতো সময় হয়েছে বলে আমি মনে করি। এই যে ব্যতিব্যস্ত করা যায়, মানে নতুন সরকারের যাত্রা শুরু দিয়ে এ ধরনের আন্দোলনে দিয়ে ব্যতিব্যস্ত করার ফলে যে পতিত শক্তি, তাদের আবার সুযোগ তৈরি হবে কিনা দেশকে অস্থির করার? হ্যাঁ, এবং আপনি জানেন যে পতিত স্বৈরাচার কিন্তু নিষ্ক্রিয় বসে নেই, তারা কিন্তু দেশের ভেতরে ষড়যন্ত্র করছে, দেশের বাইরেও করছে। এবং এই সরকারকে বিঘ্নিত করার জন্য, তাদের কার্যক্রম যেন সুষ্ঠু না হতে পারে, সেটার জন্য কিন্তু অনেক কালো টাকার ছড়াছড়ি আছে, অনেক সাংগঠনিক শক্তি তাদের আছে। বিরোধী দল কিন্তু এমনই তারা বিরোধী দল যারা আগুন দিয়ে মানুষ মেরে কিন্তু বিরোধী পক্ষকে দোষারোপ করার চেষ্টা করেছে, সেটা কিন্তু অতীতে প্রমাণিত হয়েছে। ফলে তাদের সেই নাশকতার যেই মনোবৃত্তি, এখনও কিন্তু তারা দেশের বাইরে থেকে মদদ নিয়ে নানান ধরনের অস্থিরতা তৈরি করার জন্যে ষড়যন্ত্র করছে এবং তারা তাদের সাংগঠনিক শক্তিকে আন্ডারস্টিমেট করার কোনো কারণ নাই। বাংলাদেশ সরকারকে যদি এরকম তুষ্ট হয়ে থাকতে হয়, তাহলে কিন্তু তারা ভুল করবে। তাদের এই ব্যাপারে, ষড়যন্ত্রের ব্যাপারে দেশে এবং দেশের বাইরে, সেগুলির ব্যাপারে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং কঠোর হাতে সেটাকে দমন করতে হবে। না হলে সমগ্র গণতান্ত্রিক প্রক্রিয়াটা বিপন্ন হবে এবং বিপর্যস্ত হবে। ফলে সেটা দেশের জন্য আরও ক্ষতিকর পরিণতি ডেকে আনবে।
জ্বালানি সংকট নিয়ে যদিও সরকার বলছে জ্বালানি সংকট নেই, তাদের যথেষ্ট পরিমাণে জ্বালানি মজুদ রয়েছে, কিন্তু বাইরের চিত্র আসলে সেটি বলে কিনা, পেট্রোল পাম্প বা অন্যান্য জায়গার চিত্রগুলো সেটি বলে কিনা, অর্থাৎ সেখানে সরকারের সাথে কোনো সমন্বয়হীনতা রয়েছে কিনা সরকারের অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে। ব্যবস্থাপনার মধ্যে তো গলদ আছে, সেটা একটু আগেও বলেছি, এবং আমাদের মধ্যেও কিন্তু সেই প্রবণতা আছে। আমরা কিন্তু প্রত্যেক দিন দেখছি যে জ্বালানি তেলের যে অবৈধ মজুদ সেগুলি কিন্তু ধরা পড়ছে, তাই না? তো ফলে এমন একটা ব্যবস্থা করা দরকার, ওই যে ফুয়েল কার্ড করবে আগামী সপ্তাহ থেকে, তো সেখানে একটা মনিটরিংয়ের ব্যবস্থা থাকবে, আপনি কতখানি নিয়েছেন সেগুলির একটা ব্যবস্থা থাকবে, এবং পাম্প মালিক, তারপরে ভোক্তা এবং সরকার সবাই মিলে এমন একটা মেকানিজম বার করা দরকার যেন কষ্টটা কম হয়। কষ্ট হবেই, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, এবং এইটা সারা বিশ্বেই কিন্তু এটা হচ্ছে সমস্যা। বাংলাদেশে যত জ্বালানি আমরা ব্যবহার করি তার 80% আসে মধ্যপ্রাচ্য থেকে। ফলে হরমুজ প্রণালী বলেন, আরও তারপরে অস্থিরতা বলেন, চারদিকে অশান্তি, নিরাপত্তাহীনতা, উদ্বেগ, মানে, এবং আমাদের বাংলাদেশিও তো কত মারা যাচ্ছে সেখানে। ইতিমধ্যে কিন্তু 7-8 জন প্রাণ হারিয়েছেন। আমাদের কত মানুষ সেখানে কাজ করে, আমরা তো খুবই কনসার্নড। বাংলাদেশ কিন্তু ডাইরেক্টলি ইনভলভড এবং এইটার মধ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যুদ্ধের কারণে। প্রত্যক্ষভাবে তো হচ্ছে, পরোক্ষভাবে হচ্ছে, এবং এইটা সুদূর প্রসারী কিন্তু এই এফেক্টটা হবে। জ্বালানি সংকটের কারণে সব কিছু জিনিসপত্রের দাম বেড়ে যাবে, এটা তো আশঙ্কাটা তো আছে, এখনও পর্যন্ত সহনীয় আছে। সরকার বলেছে যে এপ্রিল মাসে আর জ্বালানির দাম বাড়াবে না, তারপরেও কিন্তু মজুদ হচ্ছে, একটা প্যানিক ক্রয় হচ্ছে, সেটাও একটা প্রভাব ফেলছে, সংকটটাকে ঘনীভূত করছে। তো সরকার, আশা করি নতুন সরকার তো, তারা কিন্তু ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং আশা করি তারা এমন কোনো মেকানিজম বার করবে, এবং সেখানে আমাদের সবার দায়িত্ব হবে সরকারকে সহায়তা করা। সংকটটা কিন্তু জাতীয় সংকট, ফলে পাম্প মালিক বলেন, ভোক্তা বলেন, যারা আমরা ব্যবহার করি, জ্বালানি ব্যবহার করি, সরকার, সব মিলে, এই 3 পক্ষ মিলে আমরা যেন এমন একটা রাস্তা বার করতে পারি যাতে যতটা সম্ভব কম কষ্টের মধ্যে দিয়ে আমরা এই সংকটটাকে মোকাবেলা করতে পারি। সরকারের সংখ্যাগরিষ্ঠ রয়েছে, কিন্তু তারপরে কি আপনার কাছে মনে হয় যে কোনো কারণে জনগণের মধ্যে আস্থা তৈরি করতে পারছে না তারা এই অর্থনীতি বা জ্বালানি বিষয়টি নিয়ে? কিছুটা একটা গ্যাপ তো আছেই, তো সেটা আশা করি দূর হবে। আমরা দেখেছি যে ঈদ যাত্রার মধ্যে কিন্তু একটা অনেকখানি সুশৃঙ্খল পরিস্থিতি ছিল, এবং আপনি দেখেন মব কালচারের থেকে আমরা অনেকখানি মুক্তি পেয়েছি, পুলিশ অনেকখানি ঘুরে দাঁড়িয়েছে। তো আস্তে আস্তে হবে। আপনি একটা রাতারাতি কিন্তু এত দিনের 1.5 দশকেরও বেশি সময়ের যেই পুঞ্জীভূত জঞ্জাল এবং অব্যবস্থাপনা, তারপরে দুর্বৃত্তায়ন, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, লুটপাট, সম্পদ পাচার, ক্ষমতার দৌরাত্ম্য, সেগুলির থেকে মুক্তি পেতে আপনার 1 মাসে তো আপনি পাবেন না, একটু তো সময় লাগবে, এবং এটার জন্য সবাইকে একটা সহনশীলতার পরিচয় দিতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে, এবং পারস্পরিক সহযোগিতার একটা মনোভাব থাকতে হবে। না হলে কিন্তু আপনি পাবেন না। এটা পুলিশ দিয়ে তো ঘরে ঘরে আপনি, মানে, জোর জবরদস্তি করে তো আপনি চেঞ্জটা আনতে পারবেন। শান্তি শৃঙ্খলার জন্য প্রত্যেককে যার যার ক্ষেত্র থেকে দায়িত্ব পালন করতে হবে, এবং এটা শুধু সরকারের 50 জন মন্ত্রীর পক্ষে তো এটা চেঞ্জ করা সম্ভব না। আমরা যদি প্রত্যেকের ভিতর থেকে না বদলাই তাহলে আমরা গুণগত পরিবর্তনটা আশা করতে পারি না। আমরা বৈষম্যমুক্ত সমাজের জন্য, দেশের জন্য যার যার ক্ষেত্র থেকে আমরা যেন বলিষ্ঠ ভূমিকা পালন করি। আপাতত হয়তো সরকার জ্বালানির দাম বাড়ায়নি, কিন্তু বৈশ্বিক বাজারে যেভাবে জ্বালানির দাম হু হু করে বাড়ছে, সেটির একটি প্রভাব তো অর্থনীতিতে পড়বে। একই সঙ্গে আমাদের যেহেতু মধ্যপ্রাচ্য সংকট, তার মানে আমাদের রেমিটেন্সে এক ধরনের প্রভাব পড়বে, নেতিবাচক প্রভাব পড়বে কিনা? অবশ্যই পড়বে, পড়ছে তো সেটা। এবং আপনি দেখেন যে সেখানে কাজকর্মের স্থবিরতা দেখা দিয়েছে, অনেকে সেখানে আটকা পড়ে যাচ্ছে, আবার অনেকে এখান থেকে যেতেও পারছে না। ফলে সব মিলে কিন্তু একটা অচলাবস্থা তৈরি হচ্ছে। অনেক ফ্লাইট বাতিল হয়েছে, আপনি জানেন, দিনকে দিন, এবং সব জায়গা দিয়ে যেতেও পারছে না। তবে আবার প্রতিরোধও গড়ে উঠছে, সেটাও একটা আশার কথা। যেরকম গতকাল অস্ট্রিয়া বলেছে যে আমেরিকাকে তাদের আকাশ সীমা তারা ব্যবহার করতে দেবে না। আমেরিকাতেও প্রতিবাদ হচ্ছে, কারণ সেখানেও কিন্তু তারাও এই সংকট থেকে মুক্ত না। তো সেখানেও প্রতিবাদ হবে। এই উন্মত্ততার মধ্যে দিয়ে একটা পৃথিবী যাচ্ছে। আশা করি একটা সুস্থিরতা আসবে, একটা শান্তি ফিরে আসবে। আমরা যত তাড়াতাড়ি আসে ততই মঙ্গল। এর মধ্যে অনেক ক্ষতি হয়ে গেছে, এবং অনেক ক্ষতি কিন্তু সুদূর প্রসারী প্রভাব ফেলে যাবে। সেগুলির থেকে, এই সংকট থেকে বিশ্বকে বেরিয়ে আসার জন্য অনেক সময়, অনেক মূল্য দিতে হবে। আমরা সেটার জন্য যেন প্রস্তুত থাকি, এবং আমরা যতটা সম্ভব তকলিফটা কমানোর চেষ্টা করি। এইটার থেকে কোনো মুক্তি নাই, যেই সংকটটা তৈরি হয়েছে, এবং এইটা দীর্ঘস্থায়ী। এবং আমেরিকার যে উন্মত্ত সাম্রাজ্যবাদী তৎপরতা, আগে ইরাকের কেমিক্যাল ওয়েপনের কথা বলে কিন্তু ইরাককে তছনছ করে দেওয়া হয়েছে, আফগানিস্তানকে কিন্তু ধ্বংসস্তূপে, ভেনেজুয়েলা আপনি জানেন, সব জায়গায় এক এক দেশের রাষ্ট্রপতিকে তুলে নেওয়া হয়েছে। এইটা কী ধরনের, মানে,
মানে সভ্যতা, আমি তো এটা বুঝি না, এটা কী ধরনের বিশ্ববিবেক, সেগুলির মধ্যে সেই যতটা প্রতিবাদ হওয়া উচিত সেটা হচ্ছে না, সেটা তো খুব দুঃখজনক। আমরা আশা করি এক সময় না এক সময় মানুষের মধ্যে শুভবুদ্ধির উদয় হবে এবং সম্মিলিতভাবে এই অন্যায় অত্যাচার এগুলি রুখে দাঁড়াবে। দেশের অর্থনীতিটি টানাপোড়েন রয়েছে, বৈশ্বিক অবস্থাও খুব একটা ভালো নয়, যেটি ইউক্রেন যুদ্ধ বা করোনা ইউক্রেন যুদ্ধ থেকে শুরু হয়েছে। এই মুহূর্তে নতুন সরকারের সামনে একটি বাজেট আসছে, তাদের প্রথম বাজেট হবে, সেই জায়গায় ভর্তুকি হয়তো সরকারের বেড়ে যাবে। সেই জায়গায় অর্থনৈতিক টানাপোড়েনগুলো আসলে সরকার কীভাবে মোকাবেলা করবে বলে মনে হয়? সেগুলি তো মোকাবেলা করতে হবে, কারণ দীর্ঘদিনের স্থবিরতা এবং বিনিয়োগ ছিল না, কর্মসংস্থান নষ্ট হয়েছে, কর্মসংস্থানে প্রভাব পড়েছে, সেগুলি সৃষ্টি করতে হবে। সরকার একটা বড় ধরনের সংকটে পড়েছে এই বিশ্ব পরিস্থিতির কারণে। যতটাই আমরা করোনা থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম এবং আমাদের রেমিটেন্স প্রবাহ একসময় খুবই ক্ষীণ পর্যায়ে চলে গিয়েছিল, সেটাকে কিন্তু আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা কিন্তু সেইটা সহায়তা করে আমাদের রিজার্ভটাকে একটা সম্মানজনক পর্যায়ে উন্নীত করেছেন। এবং আমরা চাইব এখন বিনিয়োগ পরিস্থিতি, দেশি বিদেশি বিনিয়োগ যাতে হয় এবং কর্মসংস্থান বাড়ে, সেটাই সরকারের একটা বড় ভিশন এবং মিশন। আমরা আশা করি সেটা তারা সাফল্যের সঙ্গে মোকাবেলা করতে সক্ষম হবেন। আমরা যেন তাদেরকে সহায়তা করি এবং ব্যবসায়ী সম্প্রদায়কে আস্থায় নিয়ে সবাই মিলে যেন এই সংকটটা মোকাবেলার একটা রাস্তা, একটা উপায় আমরা বের করতে পারি। সেটা কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের সময় দেখিনি। আমরা ব্যবসায়ীদেরকে আস্থায় নেওয়া হয় নাই, রাজনীতির লোকদেরকেও আস্থায় নেওয়া হয়েছে দেরিতে, এবং যতটা তাদেরকে সেরকম স্পেস দেওয়া উচিত ছিল, তাদের মতামতটা নেওয়া হচ্ছিল। আপনি একদিনে যদি 5টা দলকে ডেকে একজনকে 20 মিনিট করে সময় দেন, এটাতে তো হয় না। তাই সেইভাবে কিন্তু সেই আন্তরিকতার ব্যাপারে প্রশ্ন তোলা যেতে পারে। ফলে এই সংকটগুলি ঘনীভূত হয়েছে। আগের থেকেই যদি তাদেরকে আস্থায় নিত, ব্যবসায়ী সম্প্রদায়কে, রাজনীতিকদেরকে, তাহলে কিন্তু অনেক ক্রাইসিস কিন্তু এই সৃষ্টি হতো না, যেটার কুফল আমরা এখনো যেটা লিগাসি আমাদেরকে বহন করতে হচ্ছে এবং মূল্য দিতে হচ্ছে। নাহলে 18 মাস লাগে না তো নির্বাচন করার জন্য। আমাদের তো সেই অভিজ্ঞতা আছে, আমাদের স্টেট মেশিনারি আছে, অভিজ্ঞতা আছে, 3বার কিন্তু সেটা হয়েছে। তো এইবারের এই যে দীর্ঘায়িত করার সেটার তো একটা খারাপ দিক তো আছে, সেটা কিন্তু আমরা পাচ্ছি। এর মধ্যে মব সৃষ্টি হয়েছে, বহু ঐতিহাসিক স্থাপনা আক্রোশের শিকার হয়েছে, সেটা সরকার রক্ষা করতে পারে না। পুলিশের মনোবল গড়ে তোলার জন্য যতটা দৃঢ়তা সরকারের দেখানো দরকার ছিল, সেটা তারা দেখাতে পারে নাই। তারা কিন্তু বিচক্ষণতা এবং পরিপক্কতা, দূরদর্শিতার, দৃঢ়তার পরিচয় দিতে পারে নাই। অনেক উপদেষ্টাই তারা তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা দিতে পারে। সততা নিয়ে ঠিক আছে, সততা হয়তো ঠিক আছে, দেশপ্রেমও ঠিক আছে, কিন্তু তাদের প্রশাসনিক দক্ষতা, দৃঢ়তা তাদের মধ্যে ছিল না, সেটা কিন্তু প্রমাণিত। এগুলিও আমাদেরকে পেছনে ফেলে দিয়েছে, ক্ষতি করে দিয়েছে। সেটার থেকে মোকাবেলা করে আমরা একটা সুস্থির একটা পরিস্থিতির দিকে এগিয়ে যাব, সেটাই আমাদের এই মুহূর্তের সবার আকাঙ্ক্ষা। এবং এই জ্বালানি সংকটটাও যেন আমরা সেইভাবে মোকাবেলা করতে পারি। মানে আপনি যে স্বস্তির দিকে যাওয়ার কথা বললেন, সে জায়গায় যদি আমরা দেখি যে সরকার এবং বিরোধী দল, দুটি রাজনৈতিক দলই নির্বাচনের পর থেকে সংবিধান সংস্কার আর মধ্যেই আসলে ঘুরপাক খাচ্ছে, কিন্তু জনপ্রত্যাশার যে বিষয়গুলো থাকে, যে সংকটগুলো রয়েছে, সেটি কেন জায়গা পাচ্ছে না? বিভক্তিটা তো ক্ষতি করছে এবং গণতন্ত্রের অভিযাত্রার জন্য এটা কিন্তু একটা বিঘ্ন। এবং একটা সুষ্ঠু যে যাত্রা, মসৃণ যে যাত্রাটা হবে, সেটা কিন্তু শুরুতেই এটা আপনি জানেন যে প্রথম অধিবেশনে তারা ওয়াকআউট করেছে, ওয়াকআউট করবে, সেটা গণতান্ত্রিক তাদের রীতি অধিকার। কিন্তু শুরুতেই একটু সময় না দিয়ে আগেই যদি আমি একটু খড়গহস্ত হয়ে যাই, তো বিরোধিতার জন্য যদি বিরোধিতা করি, তাহলে সেটা তো দুঃখজনক হবে, মানুষও এটা পছন্দ করবে না। তো দেয়ালের লিখনগুলি সরকারকে যেরকম পড়তে হবে, বিরোধী দলকেও পড়তে হবে। সরকার ভুলভ্রান্তি থাকবে, সেটার সমালোচনা করার, গঠনমূলকভাবে তাদেরকে সঠিক পথে আনার দায়িত্ব বিরোধী দলের। আবার বিরোধী দলও যে যদি মানে অন্যায় অযৌক্তিক কোনো পদক্ষেপ নেয়, সেটাও কিন্তু গ্রহণযোগ্য নয়, সেটাও মানুষ পছন্দ করবে না। তো তাদেরকেও তো পরবর্তী নির্বাচনে আসতে হবে। সুতরাং দুই পক্ষকে কিন্তু দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, সংযমের পরিচয় দিতে হবে, দেশপ্রেমের পরিচয় দিতে হবে, সদিচ্ছার পরিচয় দিতে হবে। আমরা যদি একটু যাই, সরকার জ্বালানি সাশ্রয়ের নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছে গতকাল রাতে মন্ত্রিপরিষদের বৈঠকে। এই সিদ্ধান্তগুলো আসলে স্বস্তি দেবে কিনা জনমনে, না আর এক ধরনের অস্বস্তি তৈরি করবে? এইটা এখন 2-1 দিন পরে বোঝা যাবে। একটা কার্যকর হোক, এটাও আগাম কমেন্ট করাটা ঠিক হবে না। আমরা চাইবো যে একটু এই সংকট মোকাবেলায় আমরা যেন যার যার ক্ষেত্র থেকে মানে সহযোগিতামূলক এবং সৌহার্দ্যমূলক একটা মনোভাব দেখায়, এবং সেটার ধৈর্য দেখে। অনেক জায়গায় কিন্তু সংকট হচ্ছে, ধাক্কাধাক্কি হচ্ছে, মারামারি হচ্ছে, ইয়ে নিয়ে অনেক আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হচ্ছে। এর মধ্যে এক ট্রাক ড্রাইভার
কিন্তু একজনকে মেরেও ফেলেছে, আপনি জানেন। তো এই ধরনের ঘটনাগুলি অনভিপ্রেত, এবং আমরা সব জায়গায় একটু সহিষ্ণুতার পরিচয় দিতে হবে। সংকটটা তো এই সরকার সৃষ্টি করে নাই, এবং প্রকৃত সংকট তো আছে। এই মাসের পরে কিন্তু মানে মজুদ যে সাপ্লাই তো আসছে না ঠিক মতো সেইভাবে, ফলে একটা সংকট তৈরি হবে, এবং এটার আমাদের বিকল্প খুঁজতে হবে। মানে আমরা তো অল্প একটু রাস্তাও একটা গাড়ি দিয়ে যেতে চাই, একটা ট্রান্সপোর্ট ব্যবহার করতে। আমাদের হাঁটাহাঁটির সংস্কৃতিটা বাড়াতে হবে, বাইসাইকেলের উপরে নির্ভরতা আনতে হবে, সোলার বিদ্যুৎ ব্যবহারেও আমাদের সাশ্রয়ী হতে হবে, সেখানেও জ্বালানি আমাদের প্রয়োজন হয়। কারণ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তো একটা দুইটা আছে, খুব কম, সবই কিন্তু বিদ্যুৎ চালিত। ফলে সেখানেও আমাদের সংযমের পরিচয় দিতে হবে, কৃচ্ছ্রতার পরিচয় দিতে হবে একটু। এই যেহেতু সংকট বিশ্বব্যাপী, আমরা যেন নিজেরা সেইভাবে চলি একটু, মানে আমাদের সামর্থ্য অনুযায়ী, আমাদের সঙ্গতি অনুযায়ী। শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সিদ্ধান্ত রবিবার হবে, এটি বলেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কিন্তু আমরা যেটুকু গণমাধ্যমে এসেছে যে অনলাইনে 3 দিন ক্লাস করার বিষয়টি, ধরুন উন্নত বিশ্বে কার ফ্রি ডে থাকে, নানানভাবে এই রেশনিংগুলো করা হয়, কিন্তু আমরা আসলে শিক্ষা প্রতিষ্ঠান যদি আবার অনলাইনে যায় তাহলে সেটি শিক্ষার উপরে আসলে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে কিনা? কারণ করোনার প্রভাবে এখন পর্যন্ত শিক্ষাক্ষেত্রে কাটিয়ে ওঠা যায়নি। সেটার সময় আমাদের সিদ্ধান্ত সঠিক ছিল না। আমাদের আশেপাশের প্রতিবেশী দেশগুলিতে কিন্তু অনলাইনের উপরে এত জোর দেয় না, আমরা কিন্তু শিক্ষাক্ষেত্রের পেছনে পড়ে আছি। সুতরাং সরকার সেটা পর্যালোচনা করছে, বিশ্লেষণ করে দেখছে, সেই জন্য চূড়ান্ত সিদ্ধান্তটা এখনও দেয় নাই। অনলাইনে ক্লাস হলে কতটা ফায়দা পাওয়া যাবে কিংবা এমনি কিভাবে পাওয়া যাবে, সেটা আমরা সিদ্ধান্তের জন্য একটু অপেক্ষা করি। এখনই সেটা বলা যাবে না, এটা বোধহয় আরও 2-1 দিন সরকার চিন্তা ভাবনা করছে, বিশ্লেষণ করে দেখছে, যাচাই করে দেখছে কোনটার সুবিধা কতখানি। আমরা আশা করি সেখানে এমন একটা সিদ্ধান্ত পাবো যেটা সব পক্ষের জন্যই ভালো হবে আর কি। কিন্তু আমরা ক্ষতি হবেই, যে কোনো সিদ্ধান্ত ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানকে আগে টেনে নিয়েছি। তার চেয়ে ধরুন অন্য বিষয়গুলো আপনি যেটি বলছিলেন, সোলার বিদ্যুৎ কিংবা উন্নত বিশ্বের যে কার ফ্রি ডে, সেগুলো কেন আমরা ভাবছি না? না, চিন্তা ভাবনা করা হচ্ছে। এখন আমরা গুচ্ছভাবে যদি যেতে পারি, অনেক ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমিয়ে দিয়ে জ্বালানির কনজামশন যদি আমরা কমাতে পারি, সেই রকম মানসিকতাটা কিন্তু আমাদের বদলাতে হবে। মূল জিনিসটা হচ্ছে সেখানে। আপনি ভিতর থেকে যদি বদলাতে না পারেন তাহলে সম্ভব না, এটা কোনোভাবে আরোপিত করে সম্ভব না। আপনি যদি ফিল করেন যে এটা আমার জন্য ভালো, আমি একটু স্যাক্রিফাইস করব, তাহলে কিন্তু অনেকখানি উপশম হয় সমস্যার, অনেকখানি লাঘব হয়। তো সেই মানসিকতাটাই কিন্তু আমাদের এখন প্রয়োজন। প্রত্যেককে কিন্তু ধৈর্যের পরীক্ষা দিতে হবে, ত্যাগের পরীক্ষা দিতে হবে এখন। না হলে কোনো এটা রাস্তা নেই। সংকট আছে, সংকট থাকবে এবং হয়তো আরও বাড়বে, কিন্তু আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে আর কি, এটার সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য। এটাই হচ্ছে মূল কথা। এই পরিবর্তনটা কিভাবে সম্ভব আসলে আমাদের? এই পরিবর্তনটা তো কঠিন। এখন আপনি কি করবেন? এখন দুর্ভিক্ষ হলে তো সেইভাবে মানে লবণ কিনছে, হ্যাঁ, আস্তে আস্তে তো এটা বোঝা যাবে, যেহেতু দামটা বাড়ছে না, তাহলে ফলে আপনি ওই চেতনাটা আপনার মধ্যে আসবে যে আমি যে মজুত করছি, অন্যায়ভাবে মজুত করছি, অনৈতিকভাবে করছি, তো সেটা তো আমার কোনো ফায়দা হচ্ছে না, ফলে কিছুটা কমে আসবে। এটাতে তো পুরোটা সমাধান হবে না, এখন নানান ওয়েতে এটাকে অ্যাড্রেস করতে হবে। কোন উপায় করলে কি করা যায় সেগুলি সরকারকেও ভাবতে হবে, পাম্প মালিকদেরকেও ভাবতে হবে, জ্বালানি যারা ভোক্তা তাদেরকেও ভাবতে হবে। এটা 3 পক্ষের একটা সম্মিলিত একটা প্রয়াসের ব্যাপার এবং সমন্বয়ের ব্যাপার এবং ত্যাগের ব্যাপার। সেটাই হচ্ছে মূল কথা। কারণ আগের মতো স্বাভাবিক পরিস্থিতিতে তো চলছে না, চলবেও না। ফলে এটার জন্য নিজেকে তৈরি করতে হবে। এটার সঙ্গে আমি কিভাবে কোপ করব, কিভাবে আমার অ্যাডজাস্টমেন্ট আমি করতে পারবো, সেটার জন্য কিন্তু ভেতর থেকে নিজেদেরকে বদলানো দরকার, সেই চিন্তা ভাবনাটা করা দরকার। আমরা যদি একটু স্বাস্থ্য খাতের দিকে আসি, হাম নিয়ে বেশ আলোচনা হচ্ছে, টিকা নেই, অন্তর্বর্তী সরকারের সময় টিকা আনা হয়নি। করোনা থেকে আমাদের স্বাস্থ্য খাতটার যে ভঙ্গুর দশা সেটি আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গা থেকে বের হতে পারছি না কেন? এটা তো মন্ত্রী বলেছেন যে এটা কিন্তু বজ্রপাতের মতো করে এসছে এই ঘটনাটা, এবং এটা অন্তর্বর্তী সরকার তো সেদিকে নজর দেয় নাই, সেটা সত্যি কথা। তো ফলে আমি বলেছি না, তাদের সেগুলির সুদূর প্রসারী যে কুফল সেটা আমরা ভোগ করছি। আপনি স্বাস্থ্য যিনি উপদেষ্টা ছিলেন, তার কোনো স্বাস্থ্য খাতে অভিজ্ঞতাই ছিল না, তিনি একটা ব্যাংকিং খাত থেকে এসছেন, এবং তার অদক্ষতার জন্য, তার অব্যবস্থাপনার জন্য, অদূরদর্শিতার জন্য কিন্তু আরেকজন বিশেষ সহকারী নিয়োগ করতে হয়েছিল পিজি হসপিটালে, যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, হ্যাঁ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির। ফলে সেগুলি কিন্তু আমি বলেছি না যে উপদেষ্টাদের অনেকের মানে দেশপ্রেম আছে কিন্তু বিচক্ষণতা ছিল না, দৃঢ়তা ছিল না, সেটার কুফল কিন্তু আমরা এখন পাচ্ছি। কারণ এগুলি আপনি শুধু হাম না, আপনি ডেঙ্গুর ব্যাপারেও দেখেন, আপনি সেদিকে কিন্তু সরকার নজর দেয় না। তারা পলিথিন
কিভাবে ইয়ে করবে সেটা তাদের মূল জিনিস ছিল না। তো ফলে এরকম অনেক জিনিস যেটা তাদের প্রায়োরিটি দেওয়ার কথা ছিল সেইটা তারা ইগনোর করেছে। কিন্তু নিশ্চয়ই তাদেরকে বলা হয়েছে, আমাদের আমলাতন্ত্র আছে, আমাদের স্টেট মেশিনারিজ আছে, তাদের অভিজ্ঞতা আছে, তারা নিশ্চয়ই বলেছে যে এইটা এখন না করলে এটার কুফলটা এরকম হবে। কিন্তু তারা সেদিকে কর্ণপাত করে নাই, স্টেপ নেয় নাই, ফলে এটার জন্য কুফল আমাদের ভোগ করতে হচ্ছে। সরকার এখন নানা পদক্ষেপ নিয়েছে, সেটি দিয়ে আসলে আপাতত সামাল দেওয়ার সুযোগ আছে কিনা? এই যে গ্যাভি দিয়ে ঋণে আনা হচ্ছে ভ্যাকসিন, সেটি দিয়ে আসলে আপাতত সামাল দিতে পারবে বলে আপনার কাছে মনে হয় না, কিনা? কিছুটা তো পারবে অবশ্যই, কিন্তু অনেকখানি ক্ষতি এর মধ্যে হয়ে গেছে, অনেক প্রাণহানি হয়ে গেছে এর মধ্যে, তাই না? আরও হয়তো হবে। চারদিকে কিন্তু সেই ক্রাইসিসটা রয়ে গেছে এবং ঝুঁকিটা রয়ে গেছে। তো আমরা আশা করব যে সরকার এখন থেকে সুদূর প্রসারী একটা প্ল্যান নিয়ে, দীর্ঘমেয়াদী সব খাতে অভিজ্ঞ লোকদের পরামর্শ নিয়ে একটা সুন্দর নীতি করে, যাতে ভবিষ্যতে এইগুলি প্রাণহানি এড়ানো যায় এবং সংকট কমানো যায়, সেইটার ব্যাপারে যত্নবান হবেন। আমরা সেই প্রত্যাশাটাই করব। তাহলে সরকারের মানে অন্তর্বর্তী সরকারের যে অনিয়মগুলোর কারণে যে দুর্ভোগ, সেগুলোর আসলে হওয়া উচিত কিনা? সেটা তো হচ্ছে, এবং আপনি দেখেন যে অধ্যাদেশের ক্ষেত্রেও তো অনেক গোজামিল আছে, সেগুলিও তো পর্যালোচনা করে দেখা হচ্ছে। দেখুন, অন্তর্বর্তী সরকারের সব কিছুই ভালো ছিল এটা তো আমরা বলতে পারছি না। ফলে সেগুলি পর্যালোচনা করব, আমরা ভালো মন্দ বিশ্লেষণ করব, তারপরে যেটা ভালো সেটা আমরা গ্রহণ করব। আমরা আলোচনার প্রায় শেষ দিকে, ইরান এই যুদ্ধটি যদি দীর্ঘমেয়াদী হয়, আমরা আর কি সংকটে পড়তে পারি এবং সেখান থেকে আমাদের সেই অনুযায়ী কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? সর্বমুখী সংকটে পড়বো আমরা। একটা জ্বালানিতে যদি সংকট দেখা দেয়, সেটা ডিমের দামও বেড়ে যায়, সব কিছু ক্ষেত্রে প্রভাবটা পড়ে। কারণ আপনার চাকা যদি না ঘোরে, উন্নয়ন আপনি কিভাবে করবেন? আপনি মুভমেন্ট করবেন কি করে? আপনি ঘরে বসে তো বদলাতে পারবেন না, ঘরে বসে তো উন্নয়ন করতে পারবেন না। তো আপনার খাওয়া দাওয়া সমস্ত কিছু, উৎপাদন বলেন, তারপর সমস্ত কিছু কিন্তু জ্বালানি নির্ভর কিন্তু। এবং আমাদের জ্বালানি যেহেতু আনতে হয় বাইরে থেকে, এবং বেশি দামে আনতে হলে তো আমাদের অর্থনীতির উপরে চাপটা পড়বে, বহুমাত্রিক কিন্তু এই সমস্যাটা হবে। সেটার জন্যে মানসিকতাটা আমাদের বদলাতে হবে, এবং এই সংকট মোকাবেলার জন্য আমরা কিভাবে প্রস্তুত থাকতে পারবো সেটা চিন্তা ভাবনা করতে হবে। প্রত্যেকটা মানুষকে কিন্তু এইটার জন্য মূল্য দিতে হবে, এবং সংকট দিনে দিনে আরও ঘনীভূত হবে। এই ইরান তো বলেছে তারা যুদ্ধ চালিয়ে যাবে, আমেরিকা কিন্তু পালাবার পথ খুঁজছে, কিন্তু ইরান বদলা নেবেই নেবে। তারা, আমরা দেখেছি যে মার্কিন রাষ্ট্রদূতকে কিন্তু 1 বছরের বেশি সময় আটকে রেখেছিল একবার, মনে আছে আপনার নিশ্চয়ই। তো ইরান হচ্ছে সেই জাতি, তো তারা ছাড় দেবে না। 70 লক্ষ ইরানি যুদ্ধ দেওয়ার জন্য প্রস্তুত, এটা গতকালের নিউজ। তো তারা প্রাণ দেবে কিন্তু মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করবে। কিন্তু ইরান যুদ্ধ তো দীর্ঘায়িত হবে, আমাদের জ্বালানির যোগানের অর্থটা আসবে কোত্থেকে? আমাদের রেমিটেন্সে প্রভাব পড়ছে এবং নানান ধরনের সংকট হচ্ছে, আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে, স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। সেটার জন্য এই সংকট মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, এবং এই ক্ষয়ক্ষতি স্বীকার করেই আমাদের এর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে যতটা সম্ভব। আমাদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম এখন প্রত্যেকেই যার যার ক্ষেত্র থেকে আমরা যেন দায়িত্বশীলতা এবং ত্যাগের মনোভাব গড়ে তুলতে পারি। আলোচনার জন্য হাসান হাফিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।